আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা তোমাদের টেস্ট পরীক্ষা যেটা আগামী 2 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষা নিয়ে আমরা পদার্থবিজ্ঞান বিশেষ করে কিছু সাজেশন নিয়ে আলোচনা করব এবং যাতে তোমাদের ভালো হয়। তো সেই সাজেশনগুলো আমরা শুরু করবো ধরো প্রথম চ্যাপ্টার থেকে, তাপগতিবিদ্যা। আমরা জানি তাপগতিবিদ্যার অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তার মধ্যে এন্ট্রপি নির্ণয় একটু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করা, এটাও ইম্পর্টেন্ট। তো এ ধরনের প্রবলেমগুলো দেখবে। একটা হচ্ছে কার্নো ইঞ্জিনের যে লাইফ সাইকেলটা আছে, কেমন চক্রটা আছে, সেই চক্র দিয়ে অঙ্ক হয়, সেটা আমাদের দেখতে হবে। তো এ ধরনের বিষয়গুলো একটু দেখার পাশাপাশি আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করব। আমরা প্রশ্নগুলো একটু করতেও পারি। যেমন এখানে একটা প্রশ্ন খুব প্রমিনেন্ট, সেটা হলো তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 1.5 × 10⁵ প্যাসকেল চাপে ও 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। কেমন চাপ অর্ধেক করে ফেলা হয়েছে। প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। আমরা গতে আমাদের হচ্ছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু খেয়াল করি, এক নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একের গতে আমাদের চূড়ান্ত তাপমাত্রা বের করার কথা বলা হয়েছে, যেখানে P1 P2 দেওয়া আছে, P1 যা P2 তার অর্ধেক বলা আছে। তাহলে P এবং T এবং P এর মধ্যে রিলেশন, তাহলে আমরা কি লিখবো? T1 P1 to the power 1 minus gamma by gamma, T2 P2 to the power 1 minus gamma by gamma। এখানে যেহেতু হিলিয়াম গ্যাসের কথা বলা হয়েছে, আমরা জানি হিলিয়াম হচ্ছে একটা কি এক পরমাণু গ্যাস, তাহলে গামা সমান কত হবে? 1.67 হবে। এটা একটা ব্যাপার। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, T2 বের করে ফেলতে পারবো। এরপর সম্ভাব্য প্রশ্ন হচ্ছে সিলিন্ডারের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃত কাজ বেশি? এখানে একটা লক্ষণীয় তাপ পরিবাহী এবং অপরিবাহী পদার্থ বলে মূলত আসলে কোন ধরনের সিস্টেম সেটা মিন করা হচ্ছে। যেমন পরিবাহী হলে আমরা জানি সমস্ত প্রক্রিয়া, অপরিবাহী হলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দুটোর ক্ষেত্রে কৃত কাজের জন্য আমাদের সমীকরণ জানা আছে। যেমন সমস্ত প্রক্রিয়া আমরা জানি, সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সূত্র হচ্ছে W equals to nRT ln of V2 by V1, না V2 by V1। তো V2 by V1, এখানে V1 V2 রিলেশন বের না করে আমরা এটাও লিখতে পারি nRT ln of P1 by P2। P1 P2 দেওয়া আছে, তাপমাত্রাকে প্রাথমিক তাপমাত্রায় ফিক্সড ধরে নিয়ে আমরা অলরেডি 38 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। এরপরে n দেওয়া আছে, n মানে এখানে মূল সংখ্যা বোঝায়। যদি হিলিয়াম 2 গ্রাম দেওয়া আছে, হিলিয়াম 2 গ্রাম, তাহলে আমরা এখানে মূল সংখ্যা বের করতে পারি। হিলিয়ামের আণবিক ভর প্রায় 2 গ্রাম, তাহলে আমরা n সমান 1 পাই। এভাবে বের করা যায়। তাহলে এভাবে সমস্ত প্রক্রিয়া। এবার রুদ্ধতাপীয় বের করবো। রুদ্ধতাপীয় আমরা জানি W equals to, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এটা হলো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা জানি nR by gamma minus 1 T1 minus T2। তাহলে আমাদের T1 T2 জানা আছে, সেটা ব্যবহার করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি গতে আবার T2 ডিটারমাইন করতে ভুল করি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ বের করা ভুল হবে।
তো এই দুটোর মধ্যে আমরা আমাদের মন মতো কম্পারিজন দেখাইতে পারি, আমাদের বলা থাকতে পারে যে কোনটা বেশি দেখাও বা তুলনা করো, বা কোনটা যে কোনটা কত পার্সেন্ট বেশি, এ ধরনের কথা বলে থাকে। তো আশা করি এটা আমরা পারবো। এখন আমরা চলে যাই 2 নম্বরে। কেমন? 2 নম্বরে আমার যে সাজেশনটা প্রোভাইড করেছি, সেই সাজেশনে এখানে তৈরিদের একটা প্রবলেম দেওয়া আছে। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রটা হচ্ছে এরকম। এখানে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এখানে 2c আদান, এখানে -2c আদান দেওয়া হয়েছে। তো ঠিক মাঝখানের একটা বিন্দু আছে ও, তার থেকে 8 সেন্টিমিটার দূরে একটা বিন্দু হচ্ছে পি, 8 সেন্টিমিটার একটু বড় করে দেওয়া যায়, পি বিন্দু। আবার এভাবে 30 ডিগ্রি কোণে একটা বিন্দু দেওয়া আছে 9 সেন্টিমিটার দূরে, এটা হলো কিউ। আমাদের প্রশ্ন করা হয়েছে এভাবে, উদ্দীপকের উল্লেখিত পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর আমরা এই আধানের জন্য পি বিন্দুতে বিভব বের করব, বের করে আমরা দুটি যোগ করব, করলে যা আসে তা আনসার। আশা করি সেটা 0 আসবে। কেন? কারণ এই দূরত্ব সেম, এই দূরত্ব সেম। তাহলে দূরত্ব যা পাবো, এই +2c আধানের জন্য বিভব v1 হবে প্লাস, মান একই থেকে -2c আধানের জন্য এখানে বিভব v2 পাবো মাইনাস, এটা যোগ করলে 0 হবে। এটা একটু দেখাতে হবে আমাদেরকে। এরপর আমাদেরকে বলছে যে এই যে পি এবং কিউ দুটো বিন্দু, এই দুটো বিন্দুর তড়িৎ প্রাবল্য কি সেম হবে? ঘতে কেমন পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে তড়িৎ প্রাবল্য এক হবে কিনা, এটার গাণিতিক বিশ্লেষণ দিতে বলেছে। তো আমরা তো জানি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সূত্র কি, পি হচ্ছে 1/4 টি বাই 12 কিউ লেখা যায় আর স্কোয়ার প্লাস এর স্কোয়ার হলে দেবো 3/2। কেমন? এই সূত্র আমরা ব্যবহার করতে পারি, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পি বিন্দুর জন্য। বা আমরা চাইলে এই আধানের জন্য বের করে দুটা যেমন সামান্তরিক সূত্র ব্যবহার করে বের করা যায়, অনেক দূর ঘুরে আসতে হয়, এই জন্য সরাসরি সূত্র জানা থাকলে ইজি। আবার কিউ বিন্দুতে আমরা যেটা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণে, সেখানে আমাদের তড়িৎ প্রাবল্য সূত্র কি 1/4 P/r³ × 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এই সূত্রটা আমরা ডেভেলপ করেছিলাম, অথবা 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখানে আর দেওয়া আছে 9 সেন্টিমিটার, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা কিউ বের করতে পারি। এরপর আমরা কমেন্টস করব যে কম না বেশি। এখন আমরা যাই একটু 3 নম্বরে চলে যাই। কেমন? 3 নম্বর হচ্ছে পরমাণুর গঠন অধ্যায় থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি পরমাণুর গঠন। পরমাণুর গঠন, এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফিশন রিয়াকশন, ফিশন বিক্রিয়া, যেখানে ইউরেনিয়ামের উপর আঘাত করা হয়েছে একটা নিউট্রন দিয়ে। সেই নিউট্রনের আঘাতের কারণে বেরিয়াম এবং ক্রিপ্টনে ভাগ হয়, আরও 3টা নিউট্রন প্রোডাকশন হয় এবং কিছু শক্তি রিলিজ হয়। এরপরে এতে বলা হয়েছে এতে উৎপন্ন গামা রশ্মি একটি ট্রিটিয়াম কণাকে আঘাত করে, বিক্রিয়াতে উৎপন্ন শক্তির 1/4 শক্তি গামা শক্তি বহন করে। শক্তি মানে এখানে যে ডেলিটা দেখতে পাচ্ছি তার কত পার্সেন্ট গামা রে হয় সেটা আমাদের জানা থাকতে হবে। এরপরে কিছু ভর দেওয়া আছে। তো আমাদের প্রথম ক্রিপ্টনের বন্ধন শক্তি বের করতে বলছে। তো বন্ধন শক্তি সূত্র আমরা কি জানি? বন্ধন শক্তি সূত্র হচ্ছে ডেল ই সমান ডেল এম সি স্কোয়ার। এখানে ডেল এমটা হচ্ছে কি ভরছড়ি। ভরছড়ি কাকে বলে? ভরছড়ি হচ্ছে মাস ডিফেক্ট, হচ্ছে কোন একটা নিউক্লিয়াসের ভর ওই নিউক্লিয়াসটি গঠনকারী নিউক্লিয়নগুলোর মুক্ত অবস্থায় ভরের চেয়ে কি হয়? কম হয়। কেমন? যতটুকু কম হয় বা এই যে পার্থক্য, এটাকে আমরা বলি ভরছড়ি। মানে সাপোজ ধরলাম একটা ক্রিপ্টনের কথাই বলি। এখানে ক্রিপ্টনে আমরা জানি প্রোটন নিউট্রন বের করতে পারি, মানে কয়টা প্রোটন দিয়ে কয়টা নিউট্রন দিয়ে ক্রিপ্টনটা তৈরি। তাহলে ওই নিউক্লিয়াসের ভরটা যদি জানা থাকে,
তাহলে সেটা পেলাম। আর যতগুলো প্রোটন যতগুলো নিউট্রন এগুলোর ভর কি করবো, যোগ করবো। যোগ করে তার থেকে ওই নিউক্লিয়াসের ভরটা বাদ দিলেই যেটা হবে সেটা হচ্ছে কি ডেল এম। তো এই ডেল এম এর একটা সূত্র আমাদের জানা আছে, ডেল এম সমান জানি সেটা কি জেড এমপি। জেড মানে কয়টা প্রোটন আছে, ঠিক আছে। আর আমরা জানি নিউক্লিয়াসের প্রতীকটা এরকম হয়, নিচে এ হয় উপরে জেড হয়। এটা যদি হয় প্রোটন সংখ্যা আর এটা হচ্ছে কি ভর সংখ্যা, মানে নিউট্রন প্রোটনের মিলিত সংখ্যা, তাহলে তার থেকে যদি আমি জেড বাদ দিই তাহলে আমি নিউট্রন সংখ্যা পাই, মানে এ মাইনাস জেড ইন্টু এম এন। এখান থেকে আমি কি করব, মাস অফ দ্যাট নিউক্লিয়াস বাদ দেব, ও নিউক্লিয়াসটার ভর। তাহলে এখানে যদি আমি ক্রিপ্টনের কথা বলি, ক্রিপ্টনটা একটু দেখে নিই আমরা। কে আর 9236, তাহলে 36 ইন্টু এমপি। একটা প্রোটনের ভর আমাদের কিসে জানা থাকতে হবে, এএমইউ, অ্যাটমিক মাস ইউনিটে জানা থাকতে হবে। মাস অফ দ্যাট প্রোটন এটা একটু মুখস্থ করে ফেলবো আমরা, 1.0072 এএমইউ। আর মাস অফ দ্য নিউট্রন হচ্ছে 1.0086 এএমইউ। তাহলে আমি 36 ইন্টু লিখতে পারি 1.0072, প্লাস এখানে এ মানে হচ্ছে 92, আশা করি 92, ইয়েস 92 থেকে 36 বাদ দিলে ইন্টু এ এম এন 1.0086, এটার ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওই নিউক্লিয়াসটা ভর কিন্তু দেখা যায় দেওয়া আছে, কেমন ক্রিপ্টনের ভর দেওয়া আছে। ক্রিপ্টনের ভর হচ্ছে 91.8973, 91.8973। তাহলে এই পুরোটার বিয়োগফলটা হচ্ছে এএমইউ না, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। যাই হোক, এখান থেকে আমরা জানি একটা এএমইউ আসবে এত এএমইউ বিয়োগ করলে, ঠিক আছে। তো এএমইউ কে আমরা আবার কেজিতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, যত এএমইউ হবে তাকে যদি 1.67 ইন্টু 10⁻28 কেজি দিয়ে গুণ করি, তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। তারপর এটা আমরা ওই যে ডেল ই সমান ডেল এম সি স্কোয়ার বের করে হবে, ডেল এম ইন্টু কি সি স্কোয়ার বসিয়ে দিব, এলে এত ঝুল আসবে। ঝুলকে আমরা কিছু কনভার্ট করতে পারি, আবার ইলেকট্রন ভোল্ট দিয়ে ভাগ করে 1.67 ইন্টু 10⁻9, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এভাবে আমরা ইলেকট্রন ভোল্টে নিতে পারি। ইলেকট্রন ভোল্টে চাই, যেহেতু শক্তি খুবই কম, খুব কম শক্তিকে প্রকাশ করার জন্য এখানে সবচেয়ে চমৎকার এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে এটার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরপর হচ্ছে ইউরেনিয়ামের বন্ধন শক্তি। ইউরেনিয়াম মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট 92 হবে, ঝেড়ের জায়গায় 92 হবে, আর এখানে 235 মাইনাস 92 হবে, আর এখানে ইউরেনিয়ামের ভরটা বসিয়ে দিব, আর পুরোটা সেম। এরপর আমাদেরকে বলছে গ প্রতিফিশনের উৎপন্ন শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদেরকে কি কাজে লাগাতে হবে, নিউক্লিয়ার যে ফিশন রিয়াকশনটা আছে সেটা আমাদের কাজে লাগাতে হবে। প্রতিফিশনের বন্ধন শক্তি একই ওয়েতে আমরা বের করব 3 গতে, যে প্রথমে আমাদের ডেল এম বের করতে হবে এখানে। তো ডেল এম বের করবো কিভাবে, এখানে মনে রাখতে হবে, একটু ডান পাশে যদি খেয়াল করি আমরা সমীকরণের, দেখতে পাচ্ছি এখানে কিছু ভর শক্তিতে রূপান্তর হয়ে গিয়েছে, মানে বাম পাশের যে পদার্থগুলো আছে তাদের সম্মিলিত ভর ডান পাশের পদার্থগুলোর সম্মিলিত ভরের চেয়ে বেশি হবে, কারণ যেহেতু ডান পাশে কিছু শক্তিতে রূপান্তর হয়ে গিয়েছে। এই ডিফারেন্সটাকে আমরা বলি মাস ডিফেক্ট, বা মানে কি পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি লিখতে পারি যে উৎপাদের ভর বিয়োগ বিক্রিয়কের ভর বিয়োগ উৎপাদের ভর, বিক্রিয়কটা আগে থাকবে। তো বিক্রিয়কে এখানে আমরা জানি ইউরেনিয়াম 35, মাস অফ দ্য ইউরেনিয়াম 35, এটার সাথে একটা প্রোটন যোগ করতে হবে। তার থেকে আমরা কি করব, বিয়োগ দেব হচ্ছে ওই যে বেরিয়ামের ভর, মাস অফ 151 বেরিয়াম প্লাস মাস অফ 92 ক্রিপ্টন প্লাস 3টা নিউট্রন, সরি নিউট্রন, এখানে প্রোটন হয়, নিউট্রন হবে,
এই যে এটা করলে আমরা মাস ডিফেক্ট পেয়ে যাবো। এরপরের স্টেপে আমরা যদি ডেল ই সমান বের করি, মানে প্রতি ফিশনে বন্ধন শক্তি বের করতে চাই, তাহলে আমরা এটাকে ডেল এম সি স্কোয়ার করবো। ডেল এম সি স্কোয়ার করে ডেল এমটা এখানে লিখবো, কেজি দিয়ে কনভার্ট করে লিখবো। এবার সি স্কোয়ার এর মান বসিয়ে গুণ করলে আমরা জুলে অ্যান্সার পাবো। জুলটাকে আমরা 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করে আমরা ইলেকট্রন ভোল্টে নিতে পারি, এভাবে করা যায়। বা আরেকটা প্রসেস আছে, সেটা হলো ডেলি সমান আমরা সরাসরি এভাবে বের করতে পারি। ডেলি আমাদের মনে রাখতে হবে 1 AMU সমান 933 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। তাহলে এখানে কত যদি 0.5 AMU বের হয়, সেটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে আমি কত AMU একবারে পেয়ে যাচ্ছি। এটা একটু শর্টকাট টেকনিক, তবে মূল নিয়মটা আমাদের অ্যাপ্লাই করলে ভালো, যদি সময় থাকে, কেমন টিচাররা খুশি হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গামা রশ্মি ট্রিটিয়াম কণাকে ভাঙতে পারবে কিনা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তাহলে গামা রশ্মির শক্তি কত, ঘতে যদি আমরা একটু যাই, ঘ, তাহলে গামা রশ্মির শক্তি হচ্ছে, আমাদের বলে দিছে যে এখানে যে শক্তিটা বের হবে, সাপোজ ধরলাম এটা অ্যারাউন্ড 200 MeV বের হয়, অ্যারাউন্ড ধরে নিলাম আর কি। তাহলে এখানে 1/4 যদি গামা রশ্মি বহন করে, তাহলে গামা রশ্মির শক্তি ই গামা সমান আমরা দেখতে পাচ্ছি ডেলি ইন্টু 1/4 এত MeV, কেমন মেগা ইলেকট্রন ভোল্ট, মানে ইলেকট্রন ভোল্টের মেগা আর কি, কেমন 10⁻6 পাওয়ার বোঝাচ্ছে। তাহলে এই শক্তিটা আমরা পেয়ে গেলাম, গামা রশ্মির শক্তি। এখন ট্রিটিয়ামের বন্ধন শক্তি বের করতে হবে। ট্রিটিয়ামের বন্ধন শক্তি চেয়ে যদি গামা রশ্মির শক্তি কম হয়, তাহলে ভাঙতে পারবে না। যদি গামা রশ্মির শক্তি ট্রিটিয়ামের বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তাহলে কি ভেঙে ফেলবে। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে ট্রিটিয়াম মানে কোনটা, হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেন মানে ট্রিটিয়াম মানে হচ্ছে এটা না, ট্রিটিয়ামটা আমি একটু লিখি যে হাইড্রোজেন করে 3 নিচে 1, একটা প্রোটন 2টা নিউট্রন। তাহলে তার বন্ধন শক্তি বের করবো কিভাবে, ডেল ই দিয়ে আমরা ডেল এম সি স্কোয়ার। তাহলে ডেল এম বের করবো কিভাবে, এখানে যদি খেয়াল করি ZMP, তাহলে একটা এমপি এখানে, তার থেকে আমরা কি করব, তার সাথে আমরা 2টা নিউট্রনের ভর যোগ করব। এই যা পাবো তার থেকে কি করব, ম্যাস অফ দ্যাট, এই যে এটা বিয়োগ করব। তাহলে যা পাবো তাই হচ্ছে কি ডেল এম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাকেও আমরা কি করব, এই শক্তিটাকেও আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে ফেলবো, কেমন মেগা ইলেকট্রন ভোল্ট যাই হোক। তারপরে দেখবো কোনটা বড়, যদি এটা বড় হয় তাহলে ভাঙবে, যদি এটা এর চেয়ে ছোট হয় তাহলে ভাঙতে পারবে না। ভেরি ইজি, কেমন। আচ্ছা, এটা হলো 3 নাম্বার গেল। এরপর আমরা এখন 3-এর পরে 5 নাম্বার, 4 নাম্বারে একটু উলটপালট হয়েছে, তো 5 নাম্বারটা একটু দেখো, বা 4 নাম্বারটা একটু দেখি আগে। 4 নাম্বার, একাদশ শ্রেণীর ছাত্র ঈশান 1 কেজি বরফকে 102 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পানিতে রূপান্তর করলো। মৌলিক ব্যবধান কি আমরা জানি, ঊর্ধ্বস্থিরবিন্দু এবং নিম্নস্থিরবিন্দুর মধ্যে পার্থক্যকে মৌলিক ব্যবধান বলে। খ, উদ্দীপকের সিস্টেমটি প্রত্যাগামী ব্যাখ্যা করো। কেমন, একটা সিস্টেম প্রত্যাগামী কখন হয়, যখন তার এন্ট্রপি শূন্য হয়। এন্ট্রপি 0 হলে আমরা তাকে বলি সে, এই যে যদি ডি এর সমান 0 হয়, তাহলে আমরা তাকে বলবো এন্ট্রপি, এটা প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া সংজ্ঞাটা একটু আগে দেখে ফেলবো। হ্যাঁ, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করে এবং সমবর্তী প্রক্রিয়ার প্রতি স্তরে এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে কাজের ফলাফল সমান হয়, সমান ও বিপরীত হয়, সেটাকে আমরা কি বলি, প্রত্যাগামী প্রক্রিয়া বলি। কেমন, এক্ষেত্রে আমরা এই যে বের করে দেখাবো DS1 সাপোজ মাইনাস Q1/T1, DS2 সমান মাইনাস Q2/T2। কেমন, যেহেতু Q1/Q2 সমান T2/T1, সেখান থেকে আমরা দেখাতে পারি DS সমান DS1 প্লাস DS2 ইকুয়াল কি হবে 0। এভাবেই আমরা এটা
দেখাইতে পারি। ছোট ছোট প্রশ্নগুলো আনসার করার আগে একটু প্র্যাকটিস করবা। গ উদ্দীপকের বরফগুলো গলিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে রূপান্তর করতে কত তাপ লাগবে? 102 ডিগ্রির তাহলে ফারেনহাইট থেকে কি বানাইতে হবে? আমরা দেখতে পাচ্ছি 102 ডিগ্রি 102 ডিগ্রি ফারেনহাইট থেকে আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তর করতে, তাহলে প্রথমে আসে 102 ডিগ্রি তাপমাত্রার মানে কি? কেমন এটা মানে ইকুইভ্যালেন্ট টু কত ডিগ্রি সেন্টিগ্রেড? এটা হইতে পারে 30-32 হবে। আমরা কোনটা দিয়ে বের করবো? যে c/5 সমান f-32/9, এটা দিয়ে আমরা c সমান বের করে ফেলবো। f মাইনাস মানে 102 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 5, এটা দিয়ে আমরা বের করতে পারি 70/9 ইন্টু 5, 8×9 = 72, 40-এর কাছাকাছি আসবে। তাহলে এখন সেটা থেকে আমরা কি বানাবো? আমরা বানাবো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। তাহলে আমাদের কি পরিমাণ, কত তাপ লাগবে নাকি ছেড়ে দিতে হবে? এখানে একটু কারেকশন করে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা জানি এখানে আমাদের তাপ ছেড়ে দিতে হবে ms ডেল থিটা সূত্র দিয়ে আমরা করবো এটা, ঠিক আছে? 1 কেজি পানি দেওয়া আছে 14200, আর এদিকে আমরা ডেল থিটা মানে এই যে ডেল থিটা মানে হচ্ছে 4 - 40 ডিগ্রি, তার এখানে একটা মাইনাস আসবে, মানে এটা দিয়ে বুঝাবে যে তাপ লাগবে, কেমন সেটা বের হয়ে যাবে। এবার হচ্ছে ঘ উদ্দীপকের সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন গাণিতিকভাবে হিসাব করো। তাহলে এখানে বলছে আমরা সরি এখানে একটু ভুল আছে, এই প্রশ্নটা একটু আমাদের দেখতে হবে। এখানে ভুলটা হচ্ছে, এখানে প্রশ্নটা বলছে যে উদ্দীপকে বরফগুলো গলিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে রূপান্তর করতে কত তাপ লাগে? তাহলে এখানে 2 পর্যায়ে কাজ হবে। আরেকটা ব্যাপার আছে, সেটা এখানে যে বরফের কথা বলা হয়েছে, তাহলে বরফগুলো mLF, কেমন? যে আপনার এটা আমরা বের করবো 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হবে 1 কেজি, এক্ষেত্রে এটা বের করে ফেলবো, প্লাস এটা লিখবো। আমরা জানি এটা 1 × 336,000, আর এটা আসলে 40 না, এটা হবে 0 থেকে, কেমন? 0 বরফ গুলো 0 পানি হবে, 0 পানিটা আবার 4 ডিগ্রি পানি হবে, সো এখানে মাইনাস আসবে না, মোটামুটি একটা মান চলে আসবে সব মিলে, ঠিক আছে? এরপর আমরা দেখবো এখন 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সিস্টেমের মোট এন্ট্রপি পরিবর্তন গাণিতিকভাবে হিসাব করো। তো এন্ট্রপি পরিবর্তন হিসাব করতে গেলে আমাদের সূত্র জানা আছে, এখানে 102 ডিগ্রি সেন্টিগ্রেড পানি হবে, তাহলে এখানে পর্যায় ভেরি ক্লিয়ার। দেখো পর্যায় হচ্ছে কি 0 ডিগ্রির বরফ হবে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির পানি হবে 102 ডিগ্রি ফারেনহাইট, মানে যেটাকে আমি অ্যারাউন্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি আর কি, যা আসে এটা এক্সাক্ট ভ্যালু তোমরা বসাবা। তাহলে দুটো পর্যায়ে আমরা লিখবো, এখানে ds সমান ds1 প্লাস ds2, ds1 হচ্ছে mLF/T, ds2 হচ্ছে ms ln of T2/T1। এখানে আমরা জানি ml1 LF হচ্ছে 336,000, T হচ্ছে 273, 0 ডিগ্রি। অনেকে এখানে 0 ডিগ্রি বসাই দেয়, অঙ্ক ভুল হয় আর কি, একদম 30% স্টুডেন্ট কাজটা করে। দেখো 14200 লন, এখানে আমরা একটু কেলভিনে কনভার্ট করব, তাহলে এখানে T2 হচ্ছে 40 প্লাস 273, এখানে হচ্ছে 0 ডিগ্রি বা 273, তাহলে একটা মান চলে আসবে আমাদের, ঠিক আছে? এটাকে আমরা T/T জুল পার কেলভিন একক দিলাম আর কি। তো এখানে আরো অনেক প্রশ্ন আসে যে পরিবেশ বান্ধব কিনা, দুটো এ ধরনের দুটো প্রসেস দিয়ে দুটো প্রসেসে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোনটা অধিক পরিবেশ বান্ধব বা কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর। তো এক্ষেত্রে যেটার এন্ট্রপি বেশি হবে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর, যেটার এন্ট্রপি কম সেটা পরিবেশ বান্ধব, এভাবেও চাইতে পারে প্রশ্ন।
একটু মডারেশন হতে পারে। 5 নাম্বার চলে আসি আমরা। 5 নাম্বার ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। এখানে একটা চিত্র দেওয়া আছে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তোমাদের আমি অলরেডি এটা প্রোভাইড করেছি, যারা পাওনি এই পিডিএফ বা ছবিগুলো কালেকশন করে নিবে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি চেয়ারের মধ্য দিয়ে 10⁻16 হার্টজ কম্পাঙ্কের আলো চালনা করায় 1 মিটার দূরে পর্দায় ব্যতিচর ডোরা সৃষ্টি হয়। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, আপতিত তরঙ্গদয়ে দশা পার্থক্য দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে চিত্রে, এই যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রে আমাদেরকে ওপি এর দূরত্ব বের করতে হবে। চিত্র আঁকলে একটু ক্লিয়ার হয়ে যাবে। 5-এর গ চিত্রটা হচ্ছে এরকম, দুইটা চির S1 S2, এখান থেকে এখানে আলো আপতিত হচ্ছে, এটা ঠিক মধ্যবিন্দু ও এটা পি। আমাদেরকে ওপি দূরত্ব বের করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশা পার্থক্য দেওয়া আছে, হ্যাঁ, দশা পার্থক্য। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ও এবং পি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে ও এবং পি বিন্দু দূরত্ব মানে এটাকে আমরা xn বলতে পারি, xn। তো xn সমান আমরা কি জানি সূত্র, n ল্যামডা ডি বাই এ। তো এখানে ল্যামডা দেওয়া আছে, মানে যেহেতু হার্টস এফ দেওয়া আছে 16 হার্টস, আমরা ল্যামডা বের করতে পারি সি বাই এফ সূত্র দিয়ে ল্যামডা বের করা যায়। তাহলে ল্যামডা পেলাম ডি বলে দিছে 1 মিটার দূরে পড়তা, এটা বলে দিছে 1 মিটার দূরে। এবার একটা জিনিস বলেছে কি, এন ল্যামডা পেলাম এ হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় এত মিটার দূরত্ব অবস্থিত দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিলিমিটার। অবশ্যই আমাদের কি কনভার্ট করতে হবে, মিটারে করা লাগবে অঙ্ক করার জন্য, আমরা জানি। তা এনটা বের করতে হবে, এন আমাদের জানা নাই, কিন্তু এখানে এর জায়গায় কি দেওয়া আছে, দশা পার্থক্য দেওয়া আছে। তো আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য, হ্যাঁ, দশা পার্থক্য সমান কি 2πn, ঠিক আছে, এই সূত্র আমাদের জানা আছে। তো এখানে অলরেডি 10 পাই দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি n সমান বের করি তাহলে আমরা পাবো পাই কাটা 5 পেয়ে যাচ্ছে। আমি যদি সব বসিয়ে দিই এখানে, n সমান 5, ল্যামডা সমান আমাদের এখান থেকে যা পাই তা ডি 1 মিটার, এ হচ্ছে 10⁻³ তাহলে সবগুলো ক্যালকুলেশনগুলো একটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা একটা ক্লু, সেটা হচ্ছে কি, আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য মানে হচ্ছে 2πn, ঠিক আছে, 2πn। তো 2πn সমান 10 পাই, এখান থেকে n বের করে নেব, তাহলে ইজি। এরপরে আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যদি পর্দার দূরত্ব 50% কমানো হয় এবং এ কে 20% বাড়ানো হয় তাহলে পানিতে ওপি এর মধ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা কি পরিবর্তন হবে। তাহলে এই এক্সপেরিমেন্টটা কি করবে, কোথায় করবে, পানিতে করবে। পানিতে করলে আমাদের পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। আমরা জানি এই জায়গাটা আমাদের জানা আছে, এই সূত্রটা, ঠিক না, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা আমরা বের করি হচ্ছে আমরা যে এ মিউ ভি, কেমন, এই সূত্র আমাদের জানা আছে, ডেল ল্যামডা বি বাই ল্যামডা এ বাই ল্যামডা বি, কেমন। তাহলে সেই হিসেবে আমি লিখতে পারি ডাব্লিউ মিউ এ, যেটা সমান লেখা যায় মিউ এ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ, কেমন। এখান থেকে আমি এটা বের করা যায়, কেমন, পানিতে। এই সূত্র আমাদের জানা থাকতে হবে অঙ্কটা করার জন্য, এই সূত্রটা আমাদের একটু জানা থাকতে হবে। সেটা হলো কি, ছোটবেলায় তোমরা পড়েছ যে বাতাস থেকে যদি অন্য মাধ্যমে যায় এই মিউ বি, বা পানিতে যায় তাহলে হচ্ছে সূত্র কি, মিউ এর ক্ষেত্রে হচ্ছে W2 করে চলে যাবে মিউ এ। তো এটা সমান আমরা জানি ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে ল্যামডা ডাব্লিউ সমান হচ্ছে আমাদের মিউ এ বাই মিউ ডাব্লিউ ইন্টু ল্যামডা, ওকে, দ্যাটস অল। তাহলে এভাবে আমরা এখানে এখন এটা 1 অ্যাপ্রক্সিমেটলি এটা 1.33
এটা ল্যামডা, এখান থেকে যেটা আসে বাতাসে এটা হলো তরঙ্গদৈর্ঘ্য, এখানে বসিয়ে দিব, তাহলে আমরা ল্যামডা ডাব্লিউ পেয়ে যাবো। এরপর আমাদের কি বলেছে, যদি পর্দার দূরত্ব 50% কমানো হয়, একে 20% বাড়ানো হয়, তাহলে পানিতে ও পি এর মধ্যে উজ্জ্বল ওরার সংখ্যা কি পরিবর্তন। তাহলে এখন তো কত আছে, তাহলে এখন আমরা জানি এখন ল্যামডা এন মানে বাতাস মাধ্যমে মাধ্যমে এন সমান কত 5, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এখন পানি মাধ্যমে এন কত ধরলাম, এন ওয়ান কত বের করবো। তাহলে পানি মাধ্যম হলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, সূত্রটা আমরা বসাবো, এই যে এক্স এন সমান এন ল্যামডা ডি বাই, বললাম এটা হচ্ছে পানি মাধ্যম, এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ, এখানে ল্যামডা এ দিই, ঠিক আছে। আর আমাদের এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে, যদি পর্দার দূরত্ব 50% কমানো হয়, মানে ডি যদি কি হয় আগের 50% হয়, একে যদি 20% বাড়ানো হয়, তাহলে পানিতে ও পি এর মধ্যে উজ্জ্বল ওরার সংখ্যা কি পরিবর্তন হবে। যদি এই শর্তগুলো আমরা বসিয়ে এখানে বের করতে পারবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা চেঞ্জ হবে আর সবকিছুই সেম থাকবে, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে। তাহলে এক্স এন ওয়ান দিলে এন ওয়ান ল্যামডা ওয়াটার ডি ওয়ান বাই এ ওয়ান, হ্যাঁ এগুলো আমাদের সব জানা আছে। এটা আমরা এখানে মানগুলো বসিয়ে বের করতে পারি, এখানে সব জানা, খালি এন ওয়ানটা অজানা আর কি, ঠিক আছে। তাহলে এন ওয়ান অজানা থাকলে দূরত্ব সেম, ঠিক না, এটাতে এন ওয়ান হবে না, যেহেতু ওপি বলে দিছে ওপি ডিস্টেন্স সেম থাকবে, তাহলে দুটো সেম রেখে আমরা কি করব, এটা সমান এটা বসিয়ে সেখান থেকে এন ওয়ান বের করবো। এখানে এক্স এন ওয়ান থাক সমস্যা নাই, এক্স এন সমান এক্স এন ওয়ান দিয়ে আমরা মানগুলো বসিয়ে দিলাম আমাদের এক্স এন বাই দুটো সেম, তাহলে সেম হলে এটা সমান এটা, এটা সমান এটা হলে আমাদের আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। সবকিছু বসে এখান থেকে আমরা এন ওয়ানটা বের করবো, জাস্ট এই হলো ঘটনা। দাদা বাড়বে কি কমবে আমরা এখান থেকে কমেন্টস করে ফেলব। আচ্ছা এরপর আমরা চলে যাই 6 নম্বর, চলে যাই আসি 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর প্রবলেমটা, এটা আমাদের পরিচিত একটা সমস্যা, এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হলো স্থির তড়িতের একটা সমস্যা। এই এই E1 E2 দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে 20 ওহম 30 ওহম, এখানে একটা আছে, এখানে এটা হচ্ছে 10 ওহম না, তাহলে আমাদের E1 E2 10 15 ভোল্ট দেওয়া আছে, অবশ্য বর্তমানে 20 ওহম রোধের প্রবাহ নির্ণয় করা। তো এটা এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে 20 ওহম রোধের প্রবাহ, এটা আমরা বের করতে পারি, এটা আমরা কির্চফের সূত্রের সাহায্যে বের করতে পারি, যেহেতু এখানে দুটো কোষ আছে, আমরা কির্চফের সূত্রের সাহায্যে বের করলেই ভালো হবে, ঠিক আছে। এরপরে E1 E2 এ ধরনের একটা ঘটনা দেওয়া আছে এখানে, তাহলে বর্তমানে 20 ওহম রোধের প্রবাহ মানে কি,
ধরলাম এখান থেকে বের হচ্ছে কারেন্ট I1, এখান থেকে I2, এই I2টার ভিতর দিয়ে গিয়ে এখানে আসবে, I1টার ভিতর দিয়ে এখানে আসবে, তাই হবে। আবার এখানে সেই দিক দিয়ে যাবে I2, দিক দিয়ে I1। ঠিক আছে, একটা প্রবলেম করলে মোটামুটি আমাদের অন্য প্রবলেমগুলো করা হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখানে এটা বিন্দুতে আমরা I1 I2 I1 সমান I1 I2 লিখতে পারি হিসাবের প্রথম সূত্র প্রয়োগ করে। আবার এই এটাকে নিলে লুপ 1, এটাকে ধরলাম লুপ 2 দিলাম। তো লুপ 1-এ লুপগুলো তুমি নাম দিতে পারো একটা চাইলে, হিসাবে সেকেন্ড ল প্রয়োগ করবো। সেকেন্ড ল প্রয়োগ করলে আমরা কি জানি, সেকেন্ড ল কি বলে, তড়িৎ প্রবাহ এবং রোধ এবং তড়িৎ প্রবাহের আনুষঙ্গিক গুণফল এর সমষ্টি ওই বদ্ধবর্তনীর অন্তর্গত তড়িৎ চলক শক্তির সমান। কেমন? তাহলে দেখো এখানে 20 ওহম রোধের প্রবাহ হচ্ছে I2 আর 10 ওহম রোধের প্রবাহ হচ্ছে I। একই দিকে দেখো, ডিরেকশন একই হওয়ার কারণে এটাও প্লাস এটাও প্লাস, মানে আমার বর্তনীর যে ডিরেকশন তার দিকে যেহেতু তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে 10 = আমি বর্তনীর তড়িৎ চলক শক্তি একই দিকে হওয়াতে আমি এটা কত, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে এটা একটা সমীকরণ আমার। তো এখানে আমি এখানে ওই যেটা বসিয়ে দিই, এটা বসিয়ে দেওয়ার পরে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমার কি আসবে, 10I1 + 10I2 হবে। তাহলে 10I1 + 30I2 = 10, 1 নম্বর। লুপ 2 যদি প্রয়োগ করি আমি কি পাবো, লুপ 2 যদি প্রয়োগ করি, এই যে লুপ ডিরেকশন দেওয়া আছে, কেন ডিরেকশন মানে বর্তনী ডিরেকশন দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তনী ডিরেকশনের দিকেই হচ্ছে I1 I2। তাহলে 30I1 + 10I = হচ্ছে আমাদের তড়িৎ চলক শক্তি দেওয়া আছে E1 সমান হচ্ছে 15। তাহলে এখানে এটা বসিয়ে দেব, I এর মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 40I1 + 10I2 = 15, 2। এখন এই 1 2 আমরা কি করব, সমাধান করব। 1 2 সমাধান বিভিন্নভাবে করা যায়, প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে। এই দুটো যে কোনো একটা প্রয়োগ করে সমাধান করে এখান থেকে I1 I2 বের করতে পারি, I বের করতে পারি। এরপর I2 যে কোনো একটা সমীকরণ I মান বসিয়ে I1 এর মান বসিয়ে I2 বের করতে পারি। পরে দুইটা যোগ করে আমি I1 I2 মানে মোট I বের করতে পারি। ঠিক আছে, এটা কৃষকের সূত্র দিয়ে আমরা করার চেষ্টা করব। এরপরের প্রশ্নটা ইজি, কেমন, ক খ গ এগুলো ইজি। খ তো বলছে E1 কোষের অনুপস্থিতিতে বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ নির্ণয় করো। তাহলে E1 কোষের অনুপস্থিতি মানে এখানে এটা কানেক্টেড হয়ে গেল, তাহলে তো ভেরি ইজি। আমরা এখানে তুল্যরোধ বের করব আর আমরা তড়িৎ প্রবাহ বের করে নিব, বিভিন্ন অংশের প্রবাহ। তাহলে দেখো এটা যদি না থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা প্যারালাল, দুটো প্যারালালের তুল্যরোধ বের করে সেটার সাথে এটা যোগ করে দিলে আমি তুল্যরোধ পেয়ে যাব। আর বর্তনীর প্রবাহ, মোট প্রবাহ কি, এটা হচ্ছে খ, মোট প্রবাহ সমান E/R + R। তো আর মানে তো তুল্যরোধ, আর তো এটা তো 0 দেওয়া নাই, ই দেওয়া আছে, E2 এর মানটাই হবে কি এখানে ই। তাহলে I পেয়ে যাব। আবার কি করব, সেটা যখন এই ভিতর দিয়ে যাবে এখানে এসে কারেন্টটা, এই আইটা কারেন্টটা এখানে দ্বিভাগ হবে, এদিকে একটা I1 এদিকে I2, সেগুলো আবার বের করবো। ঠিক আছে কি, হ্যাঁ, এটা কি আরো বিস্তারিত বলার প্রয়োজন আছে? তখন চিত্রটা এমন দাঁড়াবে, এই সরি এটা এখানে চলে আসছে, এইটা আর থাকবে না। তাহলে এটা মিলায়া প্যারালালের তুল্যরোধ সেটার সাথে এটা যোগ, ব্যাস, তাহলে আর পাওয়া যাবে। এবার E2 মানে হচ্ছে কি, তাহলে আমি এখান থেকে I বের করে ফেলতে পারি। এই যে I যেটা বের হচ্ছে E/E2/R + 0 এখানে, সে আইটা আবার এখানে এসে দুভাবে ভাগ হবে, ধরলাম I1 I2 তাহলে আমি আবার বের করতে পারি, আবার I বের করতে গেলে আবার I সমান কি, I সমান V/R। তো V মানে হচ্ছে এই অংশের V,
তাহলে এখানে এই টুটা আবার দুভাগে ভাগ হবে, এটা একটা, আবার এই পুরোটা একটা। তাহলে আমাদের ধরলাম এটা V1 ধরলাম, এটা হচ্ছে এটার ভোল্টেজটাকে আমি V2 ধরলাম। তাহলে আমি V2 কাজে লাগবে আমার এখানে, তাহলে V2 বের করা লাগবে। V2 জানি না, V2 কেমন বের করবো? V সমান I R দিয়ে। তো V2 মানে এই আইটাই, টোটাল আইটাই কিন্তু এর ভিতর দিয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কিন্তু টোটাল আই থাকবে। আই এই অংশের তুল্য রোধ, মানে এটা এবং এটা মিলে যে তুল্য রোধটা পাবো, ঠিক আছে, আর পি। তাহলে V2 পেয়ে যাবো, সেটা এখানে বসালে আমি I1 পেয়ে যাবো। এই আর মানে হচ্ছে কোনটা? যদি আমি যে I1 চাই, তাহলে I1 এর যার মধ্য দিয়ে যাচ্ছে সেই আরটা এখানে, ঠিক আছে। অনুরূপ সিমিলারলি গ একদম নিচু, এখানে জাস্ট উল্টা, এটা বন্ধ করতে বলছে আর এটা খোলা, এটা থাকবে। এবার ঘ, কিসবের সূত্র সাহায্যে উদ্দীপকের আলোকে বর্তনীর 3 ওহম রোধের প্রবাহ নির্ণয় করো। সেটা তো আমি অলরেডি কতে দেখিয়েছি। ক ক আর ঘ অনেকটা সেম বলা যায়। এবার আসে 7 নম্বর প্রশ্ন, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের একটা প্রশ্ন। 7 নম্বরটা, 7 নম্বর আমাদের বলেছে, এটা এ ধরনের একটা বড় ধরনের প্রবলেম ক্লাসে করানো হয়েছে। মিস্টার শাহেদ 50 সেন্টিমিটার উচ্চতা এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন। ঘনত্ব পাওয়া গেল, দেওয়া আছে ঘনত্ব। একই সময়ে মিস্টার সাত বস্তুটির উচ্চতা বরাবর 0.95 বেগে গতিশীল। কেমন? এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আইনস্টাইনীয় গতিশক্তি কি? আইনস্টাইনীয় গতিশক্তি হচ্ছে সেটা যেটাতে কি করা হয়, মানে কোনো বস্তু ভরকে ধ্রুবক না ধরে চলক বিবেচনা করা হয়। কেমন? এটাকে আমরা আইনস্টাইনীয় গতিশক্তি বলি। এটা আমরা ভর শক্তি সমীকরণ থেকে পাই, ই সমান mc স্কোয়ার থেকে। কেমন? তো ই সমান মানে মোট শক্তি সমান mc স্কোয়ার। তো ই যদি মোট শক্তি হয় সেটা সমান আমি লিখতে পারি গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান mc স্কোয়ার। তাহলে গতিশক্তি সমান ওই বিভব শক্তির ওই পাশে নিয়ে যাবো, মানে গতিশক্তি সমান mc স্কোয়ার মাইনাস m নট c স্কোয়ার। এখানে এটা আমি একটু লিখে দিব। এরপরে বলছে কোয়ান্টাম তত্ত্বের আলোকে বিচ্ছিন্ন শব্দটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। বিচ্ছিন্ন মানে কি? কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি যে আলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে তখন কিভাবে যায়, মানে নিরবচ্ছিন্ন বা না গিয়ে প্যাকেট প্যাকেট বা গুচ্ছাকারে যায় বা বিচ্ছিন্ন আকারে যায়, ঠিক আছে। এই আইডিয়াটাকে বলা হয় কোয়ান্টাম তত্ত্ব। এই প্যাকেট বা গুচ্ছগুলোকে বলা হয় কোয়ান্টা বা হ্যাঁ। তো এটাই হচ্ছে মানে বিচ্ছিন্নতার অর্থ। এখান থেকে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে একটু করে বলে ফেললেই হবে। এবার বলছে উদ্দীপকের আলোকে মিস্টার সাদ বস্তুর আয়তন কত নির্ণয় করবেন। হ্যাঁ, সেটা আমরা বের করতে পারি। এখানে মজার ব্যাপার হচ্ছে বস্তুর উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এই বস্তুটা কেমন হতে পারে? নিশ্চয়ই সিলিন্ডাকার। হ্যাঁ, সিলিন্ডাকার একটা বাড়ি, একটা বাড়ি। তাহলে এটার আয়তন কত? তা আয়তন আমরা জানি, আয়তন মানে কি? ব্যাসার্ধ পায়ার স্কোয়ার এইচ, পায়ার স্কোয়ার এইচ, সরি পায়ার স্কোয়ার এইচ। হ্যাঁ, তাহলে আমরা পেলাম পায়ার স্কোয়ার এইচ। তাহলে আমাদের বলছে যে এখানে একটু মজার ব্যাপার, একই সময় মিস্টার সাদ বস্তুটির উচ্চতা বরাবর মানে এই বরাবর নিক্ষেপ করছে 0.95 ব্যাগে। তাহলে তার এই উচ্চতা চেঞ্জ হবে গতিশীল অবস্থায়। তাহলে আমি যদি বলি এটা চেঞ্জ হবে, এটা সূত্র আমি কি লিখবো? পায়ার স্কোয়ার ইন্টু স্থিতিশীল অবস্থায় আমরা জানি সূত্র হচ্ছে কি এইচ নট, মানে এল নট লিখতাম 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সব বসিয়ে দেবো, জাস্ট ভি দেওয়া আছে 0.95 বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা আয়তন পেয়ে যাব। এরপরে বলছে মিস্টার সাদ যদি ব্যাসার্ধ বরাবর গতিশীল হতেন তবে তিনি বস্তুর আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতেন। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। হ্যাঁ, একই সময়ে এখানে আমরা বলতে পারি কেমন। তাহলে এই প্রশ্নটা হচ্ছে কি, তাহলে গত গেল ঘ, ব্যাসার্ধ বরাবর গতিশীল হতেন তবে তিনি বস্তুর আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতেন। তাহলে এক্ষেত্রে এখন আমরা কি করবো?
ভি প্রাইমটা আমরা জাস্ট, যেহেতু সে ব্যাসার্ধ বরাবর গতিশীল, তাহলে তার কি চেঞ্জ হবে, এই যে মানে বি আর ওয়ান প্রাইম চেঞ্জ হবে, কেমন, এটাই স্থির থাকবে। যদি কেউ ব্যাসার্ধ বরাবর গতিশীল হয় তাহলে তার ব্যাসার্ধ চেঞ্জ হয়, আমরা জানি লরেন্স রূপান্তর সমীকরণ থেকে আমাদের জানা আছে। তাহলে আমি এখানে এই সূত্রটা বসাবো, পাই আর নট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই যে হোল স্কোয়ার ইন্টু এইচ। এখানে আর এইচ প্রাইম দিব না, মানে এইচটা হবে ওই যে আগেরটা, মানে স্থির অবস্থায় যে এইচ নটটা, এভাবে আসতে পারে। এটা আরও আসতে পারে, তোমার এই প্রশ্নটা আরও অনেকভাবে আসতে পারে, আমি একটু বলে নিই। আয়তনের পরিবর্তনে আসছে এখানে, এটা হয়তো ঘনত্বের পরিবর্তন, রো নট বের করার বিষয়টা আসতে পারে। এটা আরও আসতে পারে হচ্ছে, আমাকে বলতে পারে এখানে এই বস্তুটার ভর দিয়ে দেওয়া হয়েছে কি দিয়ে দেওয়া হয়নি, ভর দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর আইনস্টাইনীয় গতিশক্তি কত, এর আইনস্টাইনীয় ভরবেগ কত, এরকম বলতে পারে, মডারেশন হতে পারে, কেমন। এবার 8 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, এটা ইজি প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমরা যাই। 8 এটা আমাদেরকে বলছে কি, সোডিয়ামের কার্যবেক্ষক দেওয়া আছে, এর উপর 4000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত করা হলো, ফটো ইলেকট্রনের গতিশক্তি বা বেগ বের করো। খ, নিবৃত্ত বিভব 2/3 বাড়ালে আপতিত ফোটনের শক্তির কি পরিবর্তন করতে হবে। গ, সূচন কম্পক নির্ণয় করো। ঘ, উদ্দীপকে ফটো ইলেকট্রনের গতিশক্তি 30% বাড়াতে চাইলে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাহলে প্রথমে আসি, এখানে ফাই দেওয়া আছে, ফাই সমান আমরা জানি 1.1 ইবি, এটাকে আমরা 1.6 ইন্টু 19 দ্বারা গুণ করে আমরা ঝুলে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা যদি ক থেকে আসি, কতে বলছে কি ফটো ইলেকট্রনের গতিশক্তি বা বেগ, তাহলে আমরা গতিশক্তির আগে বের করি। আমরা জানি আপতিত ফোটনের শক্তি সমান কার্যপেক্ষক প্লাস কে, ফটো ইলেকট্রনের গতিশক্তি, এই কেটাই বের করতে হবে। তাহলে কে সমান কি, কে সমান হচ্ছে ই মাইনাস ফাই, ই মানে কি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। তো এইচ সি কত, আমাদের এইচ এর মান জানা আছে 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34, 3 ইন্টু 10 পাওয়ার 8। এরপর হচ্ছে ল্যামডা হচ্ছে কত 4000, 4 ইন্টু 10 মাইনাস 7, 1.1 ইন্টু ওই যে আমরা এই মানটা বসে দেবো এখানে, ঠিক আছে। এসা একক বসাতে হবে, সব না হবে না। এখান থেকে কে পাওয়া যায়, কে মানে আমরা জানি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার। এখান থেকে আমরা এই মানটা যা পাবো তাকেই বসিয়ে যে এম টু ওই পাশে নিয়ে গিয়ে বি ম্যাক্স বের করে ফেলতে পারবো, ঠিক আছে, বি ম্যাক্স বের করা যাবে। ওকে, ভেরি ইজি, ক্যালকুলেশন সহজ। এরপরের প্রশ্নটা হচ্ছে, নিবৃত্তি বিভব 2/3 বাড়ালে আপতিত ফোটনের শক্তির কি পরিবর্তন হবে। মানে এই কেসটাতেই, একই কেসে নিবৃত্তি বিভব যদি 2/3 বাড়ানো হয়, তাহলে আমরা জানি এই কেসে আমাদের জানা আছে যে ই সমান ফাই প্লাস ক্যামেক্স, ক্যামেক্সের জায়গায় আমরা লিখতে পারি ইভি0, এইটাই নিবৃত্তি বিভব। তাহলে প্রথম ক্ষেত্রে ইভি0 মান ধরি, হ্যাঁ, কেস তো একই। তা আমাদেরকে কি বলছে, যদি এটা করতে চাই আমাদেরকে 2/3 বাড়াতে চাইলে ফোটনের আপতিত ফোটনের শক্তির এটা কি পরিবর্তন করতে হবে। ধরলাম এটা ইউয়ান প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি E2 সমান 5 প্লাস EV02, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করতে পারি একটা থেকে একটা আমরা বিয়োগ করতে পারি। তাহলে যেহেতু এটা বাড়ানো হবে, মানে বিয়োগ করলে এটা বড় হবে, E2 মাইনাস E1 থেকে বিয়োগ করলে এরকম আসবে 5 চলে যাবে। যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে 5 হবে সেম, এটা চেঞ্জ হবে না। তাহলে আমি লিখবো EV01 মাইনাস EV02। তাহলে এখানে এখন আমার টার্গেট হচ্ছে কি E2 কি পরিবর্তন করতে হবে। তাহলে আমি এটা এখান থেকে বের করতে পারি E1 প্লাস এই যে এটা বের করা যায়, ঠিক আছে। এখন এক্ষেত্রে এখন আমরা তো একটা রিলেশন দেওয়া আছে আমাদেরকে, কি বলছে V02 কত হবে আগেরটার। এখানে ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে নিবৃত্তি বিভব 2/3 বাড়ালে আগের যা আছে তা থাকবে প্লাস V01 এর 2/3 বাড়াবে। তাহলে মানে আমি লিখতে পারি 1.5 V01 হবে। তাহলে সেটা এখানে বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে আমাদের V01 থাকে,
শুধু b01 থাকে ধরলাম, তাহলে আমাদের b01 জানা লাগবে। তাহলে এই যে প্রথমেই আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে b01 বের করতে পারি। কেমন? এই যে হবে b01 e1 - phi / e, এটা দিয়ে আমরা b01 বের করে ফেলতে পারি। সেটার এত গুণ এখানে বসালে এখানে আর কোনো আননোন ভ্যালু থাকবে না। ই আমাদের জানা, e1 জানা, e2 আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে আমরা দেখব সূচন কম্পাঙ্ক বা তরঙ্গ বেগ। ওইটা তো ভেরি ইজি। গতে আমরা জানি যে ফাই যেহেতু দেওয়া আছে, ফাই সমান hf আর hc বাই ল্যামডা নট, এখান থেকে হয় এটা বা এটা আমরা বের করতে পারি। ফাই এর মান অবশ্যই জুলে বসাতে হবে SI একক, নাহলে হবে না। আমরা দেখিয়েছি কিভাবে জুলে কনভার্সন করে। এবার বলেছে উদ্দীপকে ফটোইলেকট্রনের গতিশক্তি 30% বাড়াতে চাইলে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাহলে এটাও সেম, এটাকে কাজে লাগিয়ে করা যাবে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমার ঘ এর ক্ষেত্রে প্রথমে ধরে নিব এটা k1 ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে e2 সমান 5 প্লাস k2। তাহলে আমরা যদি বিয়োগ করি 2 মাইনাস e1 সমান 5 বাই কাটা k2 মাইনাস k1 হয়ে যাচ্ছে। তো আমরা তো আগেই k1 বের করে নিয়েছি, তাহলে এখন k2 কত বাড়াতে হবে, k1 প্লাস k1 এর 30%। এই পার্সেন্টেজে ভুল করে ক্যালকুলেশনে এটা করা যাবে না, k1 ইন্টু 0.3, ঠিক আছে, তাহলে হবে 1.3 k1। এখানে বসিয়ে দিলাম, k2 সমান হচ্ছে 1.3 k1 মাইনাস k1, তাহলে 0.3 k1। তাহলে আমার তো k1 জানা, আর আমার কি জানা আছে, e2 জানা, e1 জানা আছে। তাহলে এই যে জাস্ট তাহলে e2 বের হয়ে যাবে। e2 এভাবে আমি হিসাব করে দিতে পারি কত পার্সেন্ট বাড়বে বা কত গুণ করতে হবে। ঠিক আছে, এবার আমরা 9-এ চলে যাব। 9 ভিডিও কি হচ্ছে? ঠিক আছে। 9 একটু ইন্টারেস্টিং অঙ্ক। 9 বলছে যে এখানে একটা কুলিস নলের কথা বলা হয়েছে। নল থেকে উৎপন্ন হয়ে এক্স রশ্মি একটা ধাতুর পাশ দিয়ে যাওয়ার সময় 45 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। কুলিস নলে প্রযুক্ত ভোল্টেজ হচ্ছে 30 kV। এক্স রশ্মি এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য শিখে নেবে তোমরা। উদ্দীপকের এক্স রশ্মি ও ধাতুর মধ্যে দিয়ে সংঘর্ষে ভরবেগের নিত্যতা ব্যাখ্যা করো। এটা হচ্ছে এই যে ইলেকট্রন, এই যে এক্স রশ্মি গিয়ে ধাক্কা গিয়ে উপরে চলে গেল, এটা নিচে গেল ইলেকট্রনটা নিচে চলে গেল, এক্স রশ্মি উপরে চলে গেল, মানে এটা ফোটন, এটাও ফোটন, এটা হলো বিক্ষিপ্ত ফোটন, এটা আপতিত ফোটন। এটা হলো যে ইলেকট্রনটা ধাক্কা খেয়ে চলে গেল, তাহলে এটা স্থির, এটা স্থির ছিল ইলেকট্রনটা, কিন্তু এর থেকে শক্তি নিয়ে এদিকে চলে গেল, আর এটা হচ্ছে ফোটন। তাহলে এদের ক্ষেত্রে আমি শক্তির নিত্যতা আমাদের কি চাইলো, সংঘর্ষ ভরবেগের নিত্যতা চাইলো। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র আমরা জানি। এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে দুটো অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সংঘর্ষের আগে ছিল এক মাত্রিক, সংঘর্ষের পরে দ্বিমাত্রিক হয়ে গেল। তাহলে প্রথমে আসে এক্স অক্ষ বরাবর, যে আমি লিখতে যাই কি দাঁড়াবে। তাহলে আমি জানি আমাদের ইলেকট্রন, এই যে ফোটনের ভরবেগ খুঁজছে কি, আমরা ই সমান টিসি, আবার এটা সমান কি এইচএফ। তাহলে পি সমান এইচএফ বাই সি। আর ফোটন কিছু, ইলেকট্রন কিছু স্থির ছিল, সেজন্য তার কি নেই, সংঘর্ষের আগে কোনো ভরবেগ নেই। তাহলে আমি সংঘর্ষের পরে ধরলাম এটা ফাই কোণে চলে গেল, এটা থিটা কোণে চলে গেল। তাহলে আমরা জানি এই যে চলে গেল, এটারও ভরবেগ হবে এইচ সি বাই এফ, সরি এইচ এফ প্রাইম বাই সি। হ্যাঁ, সংঘর্ষের পরে কম্পাঙ্ক এইচ এফ প্রাইম থেকে দুটো অংশ ভাগ করা যায়, এদিকে এফ কস, এদিকে সাইন। যেহেতু আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আগে এটা নিব এইচ এফ প্রাইম ডিভাইডেড বাই সি কস ফাই প্লাস, হ্যাঁ, ইলেকট্রন ধরলাম এটা এমভি, সংঘর্ষের পরে ইলেকট্রনের মোমেন্টাম এমভি। তাহলে এটাকে দুটো অংশ নিলে এদিকে কস হবে, তাহলে এমভি কস থিটা। এটা হলো এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে ওয়াই অক্ষ বরাবর কোনো মোমেন্টাম নাই, সংঘর্ষের পরে আছে। তাহলে হবে 0 + 0 = এটা hf প্রাইম বাই সি সাইন ফাই মাইনাস mv সাইন থিটা। ওকে, দ্যাটস অল, হয়ে গেল। এভাবে শক্তির নিত্যতা চাইতে পারে, আমাদের জানা থাকতে হবে। গ, পুলিশ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। পুলিশ নল মনে আছে? পুলিশ নল কি? এক্স রে প্রোডাকশন, যেটা এখানে হয়। এই যে এটা পুলিশ নল, এখানে একটা ধাতু ছিল, এখান থেকে ইলেকট্রন এসে প্রচন্ড বেগে আঘাত করলে এখান থেকে কি তৈরি হবে? এই যে এক্স রে তৈরি হবে। এটাই ছিল পুলিশ নল। এখানে যে এক্স রেটা প্রোডাকশন হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা বলেছিলাম এখানে যে তড়িৎ শক্তিটা প্রয়োগ করা হচ্ছে ইলেকট্রনকে গতিশীল করার জন্য, সেই তড়িৎ শক্তি ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তর হবে। সেটা কি ধাতুকে আঘাত করলে ওই ধাতুর মধ্যে যে মানে ইলেকট্রনটা আঘাত করার কারণে ইলেকট্রন শক্তি ক্ষয় হবে, সেটা একটা রশ্মিতে রূপান্তর হবে, মানে একটা একটা কি বলো আলোতে রূপান্তর হবে। তাহলে আলো শক্তিতে কনভার্ট হবে। এভাবে আমরা লিখতে পারি, বলছিলাম যে ইভি প্রযুক্ত ভোল্টেজ ইন্টু ইলেকট্রন দুটো গুণ করলে তড়িৎ শক্তি হয়ে যায়। সেটা ইলেকট্রনের ম্যাক্স অফ ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তর হবে। সেটা গিয়ে ওই ধাতুর এইচএফ ম্যাক্স, মানে যেহেতু আলো শক্তি মানে এইচএফ বা এইচসি বাই ল্যাম্বডা মিনিমাম। আমাদেরকে যেহেতু এটা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এই দুইটার রিলেশন নিয়ে আমাদের কি বের করতে হবে? ল্যাম্বডা মিনিমাম বের করতে হবে। তাহলে ল্যাম্বডা মিনিমাম সমান আমি যদি লিখি এইচসি বাই ইভি, এই যে হয়ে গেল, হয়ে গেল। এরপরের প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন, 9-এর পরের প্রশ্নটা ইন্টারেস্টিং। তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ নল থেকে যে এক্সরেটা প্রোডাকশন হচ্ছিল, এই যে এটা পুলিশ নল থেকে আসছে, পুলিশ নলের সেই এক্সরেটা এসে আবার ধাতুকে আঘাত করলো। তাহলে পুলিশ নলের ঘটনাটা আগে ঘটে গেছে, সেটা এসে ধাতুকে আঘাত করলো। তাহলে এটা হলো আপতিত ফোটন। তাহলে আপতিত ফোটনের এটা কম্পটন প্রভাব। তাই কম্পটন প্রভাবে আপতিত ফোটনের শক্তি মানে ল্যাম্বডা মিনিমাম, যেটা পুলিশ নল থেকে আসছে। আর এটা হচ্ছে পুলিশ নল থেকে ধাতুর সাথে সংঘর্ষের পর বিক্ষিপ্ত হয়েছে যে ফোটনটা, তার তরঙ্গ দৈর্ঘ্য। তো আমাদের এরপরের প্রশ্নটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা খুব প্রমিনেন্ট একটা প্রশ্ন, এগুলো আসে। বস্তু উদ্দীপকের বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ তুলনা করো। এটার আর এটার ভরবেগ, দুটোর ভরবেগের তুলনা করতে হবে আমাকে। তাহলে প্রথমে আসি আমি বিক্ষিপ্ত ফোটন। তো বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ বের করবো কিভাবে? ফোটনের ভরবেগ যদি বের করতে চাই, আমি পি অফ ফোটন পাই দিলাম পিএইচ। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? আমরা ফোটনের ভরবেগ মানে কি জানি, কিছু আগে দেখিয়েছিলাম, এইচএফ সমান হচ্ছে কি পিসি। তাই এটা মানে কি এইচসি বাই ল্যাম্বডা সমান পিসি। সি কাটা, তাহলে পি সমান আসে এইচ বাই ল্যাম্বডা। তাহলে ল্যাম্বডা জানা লাগবে। তাহলে আমি বিক্ষিপ্ত ফোটনের ল্যাম্বডা বের করবো আগে, কেমন? এই যে বিক্ষিপ্ত ফোটনের ল্যাম্বডা প্রাইম আর কি, এটা ল্যাম্বডা প্রাইম। ল্যাম্বডা প্রাইম কিভাবে বের করতে পারি? ওই যে কম্পটন প্রভাবের সমীকরণ দিয়ে, আপতিত ফোটনের শক্তি প্লাস এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ফাই দেওয়া আছে 45 ডিগ্রি, কতগুলি বিক্ষিপ্ত হয়। এম নট হচ্ছে ইলেকট্রনের নিশ্চল বল, সি আমরা জানি আলোর বেগ, এইচ আমাদের জানা আছে, ল্যাম্বডা মিনিমাম আগের থেকে। ব্যাস, এখান থেকে আমি ল্যাম্বডা প্রাইম জানলে এটা বের করে ফেলতে পারবো। ওকে, এবার আমাকে বলছে কি প্রক্ষিপ্ত ফোটন, এই যে ফোটনটা মোমেন্টাম বের করতে হবে। তো ফোটনের মোমেন্টাম বের করা কিভাবে? আমরা যারা কম্পটন প্রভাব পড়েছে আমরা জানি যে প্রক্ষিপ্ত ফোটনের শক্তি সমান হচ্ছে আপতিত ফোটনের শক্তি বিয়োগ বিক্ষিপ্ত ফোটনের শক্তির পার্থক্য। এটা ছিল কি প্রক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি। তো আমরা জানি কে যদি আমরা বের করতে পারি, আমরা জানি এটা তো আমরা বের করতে পারি যে সি বাই ল্যাম্বডা মিনিমাম, মনে আছে? আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যাম্বডা মি বিয়োগ এইচ সি বাই ল্যাম্বডা প্রাইম, অলরেডি দুটোই বের করে ফেলছি। তাহলে আমরা কে জানি, তাহলে এই ভ্যালুটা আমরা বের করতে পারি। আবার আমরা জানি কে যেহেতু জানা আছে আমাদের, আমরা জানি আমাদের মোমেন্টাম বের করতে বলছে কে সমান পি স্কোয়ার বাই 2m।
এই সূত্র আমাদের জানা আছে, ছোটবেলা থেকে আমরা করে আসছি। তাহলে পি সমান কি √2m_k, ব্যাস বুঝলো ইলেকট্রনের। তো দুইটা বের করে আমরা কি করবো, কম্পেয়ার করবো। তাহলে এরপরে চলে যাই 10 নম্বর প্রবলেম আমরা যাই। ভিডিও কি ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না। আসি আমরা 10-এ আমাদের কি বলেছে, এটা একটা তৃতীয় অধ্যায়ের তড়িতের একটা প্রবলেম। একটু রেস্টুরেন্টের 4 বাহুর দেওয়া আছে। বিভব বিভাজক কি, যেটা দিয়ে বিভব ভাগ করা হয় সেটাকে বিভব বিভাজক বলে। কেমন আমরা জানি, রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে অনেকটা পরিচালক শক্তি উৎসের সাথে, তাহলে সেই পরিচালক শক্তি উৎসটা ওই রোধ বরাবর ভাগ হয়ে যাবে। যতগুলো শ্রেণীতে রোধ থাকবে ততগুলো ভাগ হবে। এবারে অবশ্যই মিটার বীজ একটি বিশেষ ধরনের হুইটস্টোন বীজ। মিটার বীজে আসলে আমরা জানি মিটার বীজ কাকে বলে একটু লেখা উচিত আমাদের। মিটার বীজ হুইটস্টোন বীজ কাকে বলে দুটো লিখে নিচে জাস্ট লিখে দিলে চলবে যে মিটার বীজ একটি বিশেষ ধরনের হুইটস্টোন বীজ। কেমন, তো মিটার বীজ কাকে বলে, যেখানে 1 মিটার লম্বা একটা তারকে কাজে লাগিয়ে অজানা রোধ নির্ণয় করা হয় তাকে মিটার বীজ বলে। এমন 4টা রোধের মধ্যে হুইটস্টোন বীজে যেখানে 4টা রোধ অজানা, এখানে টেকনিক্যালি 4টা রোধের জায়গায় দুটো রোধে নিয়ে আসে আর কি। P/Q সমান R/S, এখানে 2টা রোধে নিয়ে আসে। আর দুটো রোধকে টেকনিক্যালি একটার উপর একটা সিস্টেম করে দিয়ে দেয়। আর হুইটস্টোন বীজকে আমরা জানি 4টা রোধকে পরপর শ্রেণীবদ্ধ সাজালে যে বদ্ধবর্তনী তৈরি হবে তার 4টা অংশ থাকে, যেখানে দুইটা একটা সংযোগের মধ্যে একটা কোষ, অপর দুটি সংযোগের মাঝখানে একটা গ্যালভানোমিটার দিলে এটা হুইটস্টোন বীজ হয়ে যায়। এই দুটো সংজ্ঞা দিয়ে জাস্ট নিচে লিখে দিলেই চলবে যে মিটার বীজ একটি বিশেষ ধরনের হুইটস্টোন বীজ। গত বছর বিপক্ষে চতুর্থ বাহুতে কত রোধ কীভাবে লাগালে বৃষ্টি বা সমস্যা থাকে, এটা আমরা জানি। এখানে PQRS দেওয়া আছে, ধরলাম এটা S1, যেহেতু এই S1 দিয়ে কি নয় ভারসাম্য অবস্থায় নাই, সেখানে কি S না ধরে S1 দেওয়া, 4টা দেওয়া আছে। তো আমরা P/Q সমান S সূত্র প্রয়োগ করবো, প্রয়োগ করে আমরা এখান থেকে S বের করবো। এই S যেটা বের হবে কেমন, সেটা হচ্ছে কি ভারসাম্য অবস্থার S। তাহলে আমরা দেখবো এটা কত আছে। তো এখানে S1 দেওয়া আছে, এখানে S1 দেওয়া আছে হচ্ছে 60 ওহম। তাহলে এটা কত বের হয় সেটা দেখবো। যদি ভারসাম্য অবস্থার জন্য যদি 60-এর বেশি হয়, এটা ধরলাম 80 লাগে, তাহলে চতুর্থ বাহুতে আমরা দেখতে পাচ্ছি 20 ওহম রোধ যোগ করতে হবে। যোগ করা মানে শ্রেণীতে দেওয়া, তাহলে আমরা বলে দিব 20 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, বের করে দেখাবো একটু। আবার যদি ভারসাম্য অবস্থার জন্য 30 ওহম লাগে, তাহলে তো কমান লাগে। তাহলে কমাবো কীভাবে, আমরা কমায় হচ্ছে কিসের মাধ্যমে, আমরা কমায় হচ্ছে প্যারালালি যুক্ত করে কমায়। তখন আমরা বলবো যে S2 মানের রোধ সমান্তরালে যুক্ত করলে S2 ভারসাম্য অবস্থায় থাকবে, তখন S2টা বের করবে এভাবে। সুতরাং ওই 1/S হবে 1/S1 1/S2, মানে আগের S1 এর সাথে আরেকটা S2 যদি প্যারালালি যুক্ত করি সেটা মিলে S হবে, বৃষ্টি ভারসাম্য অবস্থায় থাকবে। এখান থেকে আমরা S2 বের করে নেব। এরপরে উদ্দীপকের তথ্য ব্যবহার করে কিসব সূত্র প্রয়োগ করে I1 I2 এর মান নির্ণয় করব। দেখা হচ্ছে P/Q সমান R/S। একটু হুইটস্টোন বীজের ভারসাম্য অবস্থার যে শর্তটি সেটা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। এটা আমাদের জানা আছে যে এই যে একটি হুইটস্টোন বীজ, যেকোনো দুটি রোধের মাঝখানে একটি এরকম দিলাম কোষ, অন্য দুটোর মাঝখানে একটি গ্যালভানোমিটার, ঠিক আছে। তাহলে এই আইটা এখানে দুভাগ হবে, এটা I1 এটা I2। I1টা এদিকে IG আকারের ভিতর দিয়ে যাবে, কিছু I3 আকারে চলে যাবে, IG এই IGটা আবার I2 এর সাথে মিলিত হয়ে I4 আকারে দিয়ে S এর মধ্য দিয়ে কি এখানে মিলিত হয়ে I আকারে আসবে। এটা P/Q/R/S। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে P/Q সমান R/S। এটা প্রমাণ বইয়ে দেওয়া আছে একদম সরাসরি, বাবু আমরা দেখে নিবে, আমরা দিকে আর গেলাম না। এখন আমরা চলে যাই নেক্সট, আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো টেস্ট পরীক্ষা, যেহেতু সব পড়তে হবে সিলেবাসে যা আছে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ মানে আমাদের। এখানে দেখতে পাচ্ছ দুটো
চিত্র দেওয়া আছে, দুটো চিত্রে চিত্র 1 চিত্র 2 হবে, দুটাই 1 দেওয়া হয়েছে। ডোপিং কি? প্রথম প্রশ্ন, সম্মুখী ঝোঁক ব্যবস্থায় প্রবাহ কেন বৃদ্ধি পায়? এবার ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ নির্ণয় করতে বলেছে, ঘতে গিয়ে কোনটা ভালো বিবর্ধক সেটা দেখাতে বলেছে। তাহলে ডোপিং কি? ডোপিং হচ্ছে কি, বিশুদ্ধ অর্ধপরিবাহকে মানে ভেজাল মিশ্রণ করাকে কি বলে? ভেজাল মিশ্রণ করাকে কি বলে? ডোপিং বলে, ঠিক আছে। আর পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করাকে বলা হয় বায়াসিং। এটা দু ধরনের, একটা সম্মুখী ঝোঁক, একটা কি দ্বিমুখী ঝোঁক। সম্মুখী ঝোঁকে প্রবাহ কেন বৃদ্ধি পায়? কারণ সম্মুখী ঝোঁকে আমরা জানি রোধ থাকে খুবই কম। কেমন? ফরওয়ার্ড বায়াস, মানে বায়াসিং কেমনভাবে করা হয়? পিএন জাংশনে পিএন এমনভাবে করা হয় যাতে পি অংশে দেওয়া হয় পজিটিভ ভোল্টেজ, এটা দেওয়া হয় নেগেটিভ ভোল্টেজ। তো এটার প্রভাবে এই দেখো, এই পজিটিভের প্রভাবে হোলগুলোর দিকে যায়, নেগেটিভের প্রভাবে এখানকার ইলেকট্রনের দিকে যায়, মানে জাংশনের মধ্য দিয়ে প্রবাহ চলে, কেন রোধ খুবই কম। সেই জন্য বহিস্থ ভোল্টেজ বাড়ালে গ্র্যাজুয়ালি কি বাড়বে? কারেন্ট বাড়বে। চিত্রটা একবার একটু এঁকে কথাটা বলে আইডিয়াটা দিতেই হবে। আর যদি পারা যায় এই চিত্রটা একটু দেখান দরকার। পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো চিত্র বলা হয় এটাকে। ভোল্টেজ কারেন্ট, সরি আই, এবং এটা সম্মুখী ঝোঁক। এবার বলছে গ, উদ্দীপকের 1 নং ট্রানজিস্টরের নিঃসরক প্রবাহ নির্ণয় করো। আমাদেরকে বলছে 1 নং ট্রানজিস্টর মানে বাম পাশেরটা, এটা ট্রানজিস্টর নিঃসরক প্রবাহ। নিঃসরক প্রবাহ মানে কি? আই বের করতে বলছে। তো আমরা তো জানি আই সমান কি? আইভি প্লাস আইসি। তাহলে আবার এখানে আলফা দেওয়া আছে। আলফা সমান আমরা কি জানি? আলফা সমান জানি আই সি বাই আই ই। এখান থেকে আমি আইসি সমান বের করে ফেলতে পারি, সেটাকে লিখবো আলফা আই ই। তাই এখানে আলফা আই বসে দেয় আইভি প্লাস আলফা আই। এখানে আমি খুব সহজে এখন এই পাশে নিয়ে আসলাম, এটা আই লিখলাম, লিখতে পারি আইভি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। বসিয়ে দিলে সবগুলো মান পাওয়া যাবে। বা 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 এখানে আলফা দেওয়া আছে, আইসি দেওয়া আছে, তাহলে আমাকে আমাকে আইসি দেওয়া আছে, তাহলে আলফা তো ইজি, এই সূত্র প্রয়োগ করা লাগতেছে না, তো কঠিন জায়গায় চলে গেছে আমরা। আইসি বাই আই দিয়েই আমরা বের করতে পারবো, ভেরি ইজি। ঘ, এটারও গ গেল আর কি। ঘতে আসে। ঘতে বলছে যে বিবর্ধক হিসেবে উদ্দীপকের কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী? তাহলে যেহেতু আলফা, হ্যাঁ এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি কেমন, কোনটা বিবর্ধক ভালো সেটা যদি বলে আমরা বিটা মানে প্রবাহ লাভটা বের করবো। তো প্রবাহ লাভের সমীকরণ আমাদের জানা আছে, বিটা 1 সমান আলফা বাই 1 মাইনাস আলফা। প্রথম ক্ষেত্রে আলফাটা কাজে লাগাবো, দ্বিতীয় ক্ষেত্রে বিটা 2 সমান আলফা 2 বাই 1 মাইনাস আলফা 2। তাহলে আলফা 2 বের করার জন্য আমরা কি জানি? আইসি বাই আই, এই সূত্র দেওয়া আছে। তো যা দেওয়া থাকে তার ভিত্তিতে আলফা 2 বের করে আমরা এটা বের করে ফেলবো। এভাবে যা বিটা বড় হবে সে ভালো বিবর্ধক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া এই চ্যাপ্টারে তোমরা আরও দেখবা হচ্ছে ডোপিং নিয়ে একটু পড়ালেখা করবা, পিএন জাংশন বৈশিষ্ট্য লেখো নিয়ে একটু পড়ালেখা করবা। আশা করি এগুলো পড়লে তোমরা ভালো করবা ইনশাআল্লাহ।